কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি এটা এআই জেনারেটেড অডিও। সাকিব আল হাসান আসলে তিনি যখন কথা বলেন পার্সোনালি, তখন তিনি এইভাবেই কথা বলেন যে শেখ হাসিনা তাকে জোর করেছিল। তিনি ওতপ্রোতভাবে এই গণহত্যাকারীদের সাথে জড়িত এবং সামনের দিনেও জড়িত থাকার ইন্টেনশন রাখেন, এটা ক্লিয়ারলি বোঝা গেছে। সরকার এই সকল কূটনৈতিক তৎপরতায় এক ধরনের কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাকে শুধুমাত্র শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা ব্রিফিং হিসেবে দেখছি না, আমরা স্পষ্টতই এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি স্বরূপ দেখছি এবং এদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের বাইরের একটা শক্তির এক ধরনের হস্তক্ষেপ এবং দেশের ভিতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। এবং আমরা দেখছি যে ভারত সরকার শেখ হাসিনাকে এখানে দাবার গুটি হিসেবে এবং টুল হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ আছে এটাকে বিনষ্ট করার জন্য। এবং স্পষ্টভাবে আপনারা জানেন যে প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা ভারতে আছেন। খুব রিসেন্টলি যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী চায়না সফর করলেন, তারপরে আমরা দেখলাম যে তিনি প্রথমবারের মতো রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি কোনো ফর্মাল সাক্ষাৎকার দিতে পারেন নাই। এবং গতকালকে আমরা প্রথমে যদিও শুনেছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, তারপরে আমরা দেখলাম যে চেহারাও দেখানো হলো না, ভয়েস আসলো। এখন ভয়েস কি আসলে মানে যখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি এটা এআই জেনারেটেড অডিও। তারপরেও আমাদের শঙ্কার জায়গাটা হচ্ছে তাকে জাস্ট একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা ঐতিহাসিকভাবে আমাদের জাতিগতভাবে আমাদের সকল নাগরিকের নোট নেওয়া প্রয়োজন যে শেখ হাসিনা ভারতের বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যে অপরাজনীতি, এই অপরাজনীতিতে খুনি হাসিনা এবং আওয়ামী লীগ স্পষ্টভাবে সহযোগিতা করছে। এবং এই সহযোগিতাটা কিন্তু যে রিকনসিলিয়েশনের পথ এবং রিকনসিলিয়েশনের কথা, বিচারের পরে যে রিকনসিলিয়েশনের কথা আমরাও আমাদের অবস্থানে জানিয়েছি যে গণহত্যার বিচারের পরে রিকনসিলিয়েশন হতে পারে, এবং সিভিল সোসাইটি বলছে এই পথটাকেও কিন্তু বন্ধ করে দিচ্ছে। এবং এইটা যদি এই জিনিসটা চলতে থাকলে হয়তো ভবিষ্যতে আমাদেরকেও দাবি জানাতে হবে যে কোনো ধরনের রিকনসিলিয়েশন চলবে না এবং অল আউট হয়তো আমাদের সাংগঠনিক অবস্থান নিতে হতে পারে। গতকালকে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে বহুল আলোচিত বিষয় এবং এটা আমার সাথেও সম্পৃক্ত, যে সাকিব আল হাসান, তাকেও আমরা দেখলাম স্পষ্টভাবে তিনি সেই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এবং আই থিঙ্ক এটা নিয়ে অনেক ডিবেট, অনেক কিছু ছিল। আই থিঙ্ক যে গতকালকে ঘটনার পরে অ্যাটলিস্ট একটা পর্যায়ে ডিবেটের অবসানটা হয়েছে এবং এটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। এরপরও আমি দেখেছি যে বিসিবির অনেক কর্তারাই তার সাথে যোগাযোগ করেছেন, তারা আশা করেছিলেন তিনি হয়তো ভালো হয়ে যাবেন। আসলে তিনি যখন কথা বলেন পার্সোনালি, তখন তিনি এইভাবেই কথা বলেন যে শেখ হাসিনা তাকে জোর করেছিল, তিনিও অসহায় ছিলেন এবং তিনি কনভিন্স করার চেষ্টা করেন এইসব মিথ্যা কথাবার্তা বলে, কিন্তু আসলে তিনি ওতপ্রোতভাবে এই গণহত্যাকারীদের সাথে জড়িত এবং সামনের দিনেও জড়িত থাকার ইন্টেনশন রাখেন, এটা ক্লিয়ারলি বোঝা গেছে। আমরা সরকারকে দেখেছি বিগত কয়েক সপ্তাহ ধরে তারা শেখ হাসিনার এই যে ব্রিফিং এর ঘোষণা আসার পরে ব্রিফিং ঠেকানোর জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে। তারা ভারতের সাথে বিভিন্ন কূটনৈতিক ভাবে যোগাযোগ এবং আলোচনা করে। আমরা এই ব্রিফিং এর ঠিক 2 থেকে 3 দিন আগে সম্ভবত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দেখলাম, তিনি ভারতের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন দীনেশ ত্রিবেদী, তার সাথে সাক্ষাৎ করলেন খুব হাসি মুখে। আমরা ছবি দেখলাম এবং সাক্ষাৎকারের পরে তিনি বললেন যে তারা আশ্বস্ত করেছে যে শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকার এই সকল কূটনৈতিক তৎপরতায় এক ধরনের কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এই জায়গা থেকে আমরা মনে করছি যে সরকারের এই কূটনৈতিক ব্যর্থতার ফলেই কিন্তু দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগটা খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এবং ভারত ঐক্যবদ্ধভাবে পাচ্ছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে সরকার কূটনৈতিক এই কার্যক্রমের মাধ্যমে তাকে আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যেন ভারত সরকার অংশগ্রহণ করতে না দেয় সেটা নিশ্চিত করবে এবং একই সাথে তাকে বাংলাদেশে ফিরে আনার বিষয়ে আরো বেশি তৎপর ভূমিকা পালন করবে। আমরা দেখেছি যে গতকালকে কিছু মিডিয়ায় শেখ হাসিনার এই কনফারেন্সকে নানাভাবে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে তাদের সকল ধরনের বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি আমাদের বাংলাদেশে নিবন্ধিত কোনো মিডিয়ায়
প্রচার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করলাম কিছু মিডিয়ায় এই বিষয়গুলো বিভিন্নভাবে প্রচার করা হয়েছে, ওপিনিয়ন আকারে বা অন্যান্য বিভিন্নভাবে প্রচার করার একটা অপচেষ্টা করা হয়েছে। এটাও আমরা মনে করি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা, কারণ বাংলাদেশে পরিচালিত সকল মিডিয়াই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধিত। তো এই নিবন্ধিত মিডিয়া কেন একটা আইন ভঙ্গ করলো এবং সরকার এই বিষয়ে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটাও আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা আহ্বান জানাবো যে সরকার এক্ষেত্রে আরো সোচ্চার ভূমিকা পালন করবে এবং যেই আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সেটাকে আরো বলবৎ করবে। আমরা আশা করেছিলাম যে সরকারকে আমরা দেখেছি যে এই ঘটনার পরে একটা প্রেস রিলিজ তারা দিয়েছে এবং তারা সেখানে কূটনৈতিক ভাষায় একটু ক্ষোভ জাহির করার চেষ্টা করেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে সরকার আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা দাবি করছি যে সরকার ভারতের যিনি হাইকমিশনার বাংলাদেশে আছেন দীনেশ ত্রিবেদী, সরকার তাকে তলব করবে এবং তাকে যেন এই ঘটনার জন্য অফিসিয়ালি সতর্ক বার্তা প্রদান করা হয়, এটা আমরা সরকারের কাছে দাবি করছি। এবং আমরা আশা করছি যে বর্তমান সরকার কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একটা ফসল। ওনারা বারবার বলেন যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে শুধুমাত্র ছাত্র নেতারাই উপকৃত হয়েছেন, কিন্তু আজকে জুলাই গণঅভ্যুত্থান না হলে আজকে বিএনপির সরকার গঠন হওয়ারও কোনো প্রেক্ষাপট রচিত হতো না, কোনো নির্বাচনও এখানে হতো না। তো ফলে সরকারের অবশ্যই এই নৈতিক এবং রাজনৈতিক অবস্থান, শুধুমাত্র নৈতিক অবস্থান থাকলেই হবে না, কারণ রাজনৈতিকভাবেও যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানকে এবং তার যে কনসিকুয়েন্সেস অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া, এই জিনিসগুলোকে যদি রাজনৈতিকভাবেও আমরা অ্যাকনোলেজ না করি তাহলে এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন ওঠে। তো সেই জায়গা থেকে আমরা আশা করব যে সরকার এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করবে এবং দেশের মধ্যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এবং আদার্স স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে এই দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা, এটার ক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করবে। আমরা গভীর উদ্বেগ ও তীব্র হতাশার সঙ্গে লক্ষ্য করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ববহ দিনে সার্বভৌম বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও তার সহযোগীদের ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করা হয়েছে। এ ঘটনায় নয়াদিল্লির বাংলাদেশ নীতি আবারও স্পষ্ট হয়েছে যে তারা বাংলাদেশের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, তারা তাদের তাবেদার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক দিয়েই বাংলাদেশকে দেখতে চায়। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের রায়ে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। এমন একজন ব্যক্তিকে যাকে বাংলাদেশের জনগণ গণহত্যার জন্য দায়ী বিবেচনা করে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে যাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, দেশের ইতিহাসের এক গৌরবময় ও সুখ স্মারক দিনে মিথ্যা বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর সুযোগ দেওয়া নয়াদিল্লির বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা এবং জাতীয় মর্যাদার প্রতি চরম অসম্মান প্রদর্শনের শামিল। এনসিপি মনে করে শেখ হাসিনাকে ঘিরে যে কোনো নীতি বা সিদ্ধান্ত গ্রহণে ন্যায় বিচার, স্বচ্ছতা এবং বাংলাদেশের জনগণের অনুভূতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা আবশ্যক। আমরা ভারত সরকারের এহেন বিবেচনাহীন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সুস্থ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে দিতে আহ্বান জানাই। আপনারা বাংলাদেশের জনগণ দ্বারা নিষিদ্ধ গোষ্ঠীকে আশ্রয় দিয়ে তাদের পক্ষাবলম্বন করে বাংলাদেশের জনগণকে আপনাদের প্রতি চিরন্তন ঘৃণার দিকে ঠেলে দিবেন না। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের লক্ষ্যে যথেষ্ট কার্যকর, দৃশ্যমান ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় আমরা বর্তমান সরকারের প্রতিও জবাবদিহি দাবি করছি। বাংলাদেশের জনগণ এমন একটি বিশ্বাসযোগ্য, সমন্বিত এবং প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী বিচার প্রক্রিয়া প্রত্যাশা করে যা রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করবে। এই প্রশ্নকে
কেবল রাজনৈতিক বক্তব্য বা কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এর জন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর উদ্যোগ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুস্পষ্ট দায়িত্বশীলতা। জাতীয় নাগরিক পার্টির অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা গণতন্ত্র, জবাবদিহি এবং সকল ধরনের ফ্যাসিবাদী রাজনীতির সম্পূর্ণ বিলোপ বা অবসানের পক্ষে। আমরা শেখ হাসিনাকে কোনো দ্বিপাক্ষিক রাজনীতির সমীকরণের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন যে কোনো সমঝোতা বা ব্যবস্থাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি বিশ্বাস করে প্রয়োজনীয় সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব বিনষ্টকারী ও জনগণের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য দায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যথাযথ জবাবদিহিতা ও বিচার নিশ্চিত না করে দেশের রাজনীতিতে প্রত্যার্পণের কোনো সুযোগ দেওয়া চলবে না।